ভোর 6:30। মির্জাবাড়ির বৈঠকখানায় সকালের নরম আলো তখন পুরোপুরি ডানা মেলেনি। চারপাশটা এক ধরনের শান্ত স্নিগ্ধ আলসামি। তবে রান্নাঘরের দিক থেকে বাতাসের চটপটে চলাফেরা আর বাসনকোসনের মৃদু টুংটাং শব্দ জানান দিচ্ছে যে উৎসবের বাড়ির সকাল শুরু হয়ে গেছে। সারা রাত এক ফোঁটা ঘুমাতে পারেনি, যা জ্বালিয়েছে না। ও মোর আল্লাহ! ক্যারে নীরা আম্মা, তোমার এই কথাখানা শুনবো না আজ নতুন বউয়ের মুখ থেকে। তুমি সূর্যশম্পা আবিয়েত্তা মাইয়া, তোমার আবার ঘুমের সমস্যাটা করলো কিডা? নীরা সদ্য ধোয়া স্ফটিকের মতো স্বচ্ছ কাচের গ্লাসগুলো একটা একটা করে টেবিলে সাজিয়ে রাখছিল। কাল রাতে বেনিদ্র চোখের ক্লান্তি তার মুখ জুড়ে। তার কথা শেষ হওয়ার আগে বাতাসে লম্বা একটা দড়ি টেনে দেয়। বাতাসে আচমকে কিঞ্চিত বেখাপ্পা মন্তব্যে নীরার কপালে বিরক্তির ভাঁজ। এই কাকভরে ড্রয়িং রুমের কোণের বেতের চেয়ার দুটো অলস আয়েসে তার দুজন মানুষ বসে আছে। চায়ে চুমুক দিতে যাওয়া একজন মানুষ হঠাৎ বিষম খেয়ে খুব খুব করে কেসে উঠে বাতাসের কথায় কর্ণকটাটে। রাকিবের এই আকস্মিক কাশির শব্দে নীরের লজ্জায় পড়ে যায় ঈষৎ। আর চোখে রাকিবের দিকে একবার তাকিয়ে সে ক্ষিপ্ত গতিতে বাতাসের দিকে ঘুরল। চোখের মণিজোড়া কুঁচকে কণ্ঠের সমস্ত ঝাঁজ ও বিরক্তি ঢেলে বলল, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই খালা? মুখের ভিতরে কি কোনো ব্রেক ট্রেক বলতে কিছু রাখো না? একটা মানুষের পুরো কথা শেষ করার আগে আজে বাজে বকে বসো। বাতাসে হাতের ন্যাকড়া দিয়ে টেবিল মুছতে মুছতে অবলীলে উত্তর দিল, আমার মুখ কি রিক্সা নাকি মোটর গাড়ি যে ব্রেক থাকবে নিরাম্মা? কথা হয়েছে পেটে থামে নাই, মুখে চলে আসছে। হ্যাঁচা কথাই তো কইলাম। রাখো তোমার হাজা কথা। আরে নানুর কাহু কুহু কাহু কুকানোতে আমার ঘুম হারাম হয়েছিল। নানু কথা বলতে যাচ্ছিলাম, মাঝখানে তোমার এক লাইন বেশি বোঝা। বাতাসের লজ্জিত হাসি মুখে টেনে পুনরায় তার কাজে মন দেয়। ওদিকে রাকিবের পকেটে থাকা ফোনটা বেজে উঠতে সে রিসিভ করে বাইরের দিকে পা বাড়ায়। নীরা কান খাড়া করে শোনার চেষ্টা করে। রাকিবের গলার স্বর নিচু করে নীরা শুনল প্রথম কথাটা, শ্রাবণী, হোয়াই কান্ট ইউ জাস্ট অ্যাডজাস্টমেন্ট? আই অ্যাম অলরেডি টোল্ড ইউ মাই পজিশন। রাতের সন্দেহ এবার নীরার মনে গাঢ় হয়ে চেপে বসলো। তার মানে তালগাছের গার্লফ্রেন্ডের সাথে নিশ্চয়ই তুমুল ক্যাচাল হয়েছে। অবশ্য প্রেমিক প্রেমিকা ঝগড়ার মতো তো আবহাওয়ার মতো, এই এই ভালো এই খারাপ, এই সোনাঝড় রোদ, এই মান অভিমান একটু পরে আবার জান শোনা ময়না পাখি টাইপের আদিক্ষেতায় রূপ নেবে। এসব থাটপাস ভাবতে ভাবতে নীরার ঠোঁট গলে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সুন্দর মিষ্টি সকাল কেমন যেন পানসে ঠেকালো নীরার কাছে। হঠাৎ কেন জানি একটা স্যাড স্যাড ভাইব আনার জন্য একটা বিরহ গান গাইতে ইচ্ছে করলো। আর মনে হলো মাত্র সে গুনগুন করে সুর তুলল, স্বপ্ন ভেঙেছে কাছের মতো, কারো দেখাবো মনের কথা। গানটা শেষ হওয়ার আগে অলক্ষণে কাণ্ডটা ঘটে। হাতের কাছের গ্লাসটা পিছলে গিয়ে মেঝেতে টুকরো টুকরো হয়ে যায়। নীরা আঁতকে ওঠে, এই রে বলে দুপা পিছিয়ে যেতে নাই বাতাস খেলা দু হাত আগলে ঠেকে শোরগোল তুলল। ওরে আল্লাহ, অহন পিঠের চামড়া ক্ষত হওয়া থাইকা বাঁচবে কেমনে হেডা ভাবো। নিরাম্মা মাইজা ভাবির কলিজার টুকরো গ্লাস সের এইটা বিয়ের বাড়ি মেহমানগো খাতিরের লেগে শোকেস থেকে নামাইছিল। অহন ভাবি দেখলে তো তোমারে আস্ত রাখবে না। নীরা ভয়ে শুকনো ঢোক গেল। পিঠে মায়ের হাতের ডাল ঘুটনি না পড়লে সকাল সকাল একচোট গালিগালাজ তো কপালে নাচছে, তাতে কোনো সন্দেহ নেই। সে ডান হাতের নখ দিয়ে ঘুরতে ঘুরতে উদ্ধারের উপায় খুঁজতে লাগলো। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নামতে নামতে রেহানা বললেন, কিরে শব্দ হলো রে বাতাসে? সাত সকালে কি ভাঙলি আবার? মাহিন ছেলেকে কোলে নিয়ে সকালে মিষ্টি হাওয়া গায়ে মাখতে বাইরে যাচ্ছিল। বাইরের পিচ্চির সদস্য সবার আগে ঘুম থেকে উঠে বাইরে আসার জন্য কি চিৎকার চেঁচামেচিতে একজনে জুড়ে দেয়। প্রভা ঘরে আটকে চাইলেও মাহিন তাকে নিয়ে বের হয়। মেঝেতে কাচের টুকরো আর তার সামনে নীরা অপরাধী মতো মুখ ছোট করে দাঁড়িয়ে থাকতে থেকে মাহিন পুরো ব্যাপারটা বুঝে নেয় এক পলকে। রেহিনুমা বসার ঘরে রেখে কড়া গলা শুধল, ভাঙলোটা কি? বাতাসে মুখ খোলার জন্য কেবল হা করেছে, তার আগে মায়ের মৃদুসে বলে, কাচের জিনিস তো তৈরি হয় ভাঙার জন্য মেজেজ আছে, আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। নীরা অবাক হয়ে মাহিনের দিকে তাকায়। রেহিনুমা একটা দীর্ঘশ্বাস ফেলে বাতাসকে
দিকে ঘুরে বললেন, বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা আছে, দৌড় দৌড় করবে, আগে এগুলো পরিষ্কার কর। এরপর মাহিনীর কোলে থাকা তাতানের দিকে গাল টিপে আদর করলো, এই যে দাদুভাই, তোমার বাবা তো একটা আস্ত আনাড়ি, গ্লাস ভেঙে বসে আছে। তুমি বড় হয়ে দিদুনকে রং বেরঙের সুন্দর গ্লাস সেট কিনে দিও কিন্তু। মাহিন তাতানের হাতটা নেড়ে বলে, বাবা দিদুনকেও বলে দাও, দোয়া করো দিদুন বড় হয়ে সামান্য গ্লাস সেট কেন, তোমার জন্য যেন তাজমহল বানিয়ে দিতে পারি। রেহনুমা হেসে ফেললেন। তাতানের গেলে একটা চুমু খেয়ে তিনি রান্নাঘরের দিকে পা বাড়েন। নীরা কাঁচুমাচু মুখে বলল, থ্যাংক ইউ ভাইয়া, সকাল সকাল মায়ের বকুনি থেকে বাঁচার জন্য। মাহিন নীরার মাথায় হাত রেখে হাসলো, মাই প্লেজার কিউটি। নীরা তাতানকে নিজের কোলে তুলে নিয়ে বাতাসি কাচের টুকরোগুলো পরিষ্কার দেখতে লাগলো। বাতাসে ঝাড়ু দিয়ে ভাঙা কাচেরগুলো কুড়াতে কুড়াতে মুখ বাঁকিয়ে বলল, ভাইদের আদরের বোন হয়ে কাজকর্ম তো কিছুই শিখলেন, উল্টো অকাম করা লাগে আশকারা পাইতেছ। নিজে অকাম করবে আবার ভুগন লাগবে এই বাতাসের। নিহাত মাহিন আব্বার নিজের ঘাড়ে দোষ নিয়ে বাঁচাইল, তাই মেজো ভাইয়ের কাছে সত্য কথা খান আর কইলাম না। জয়নাবারা পান চিপোতে চিপোতে লাঠি ঠুকঠুক করে এদিকে আসছিলেন, তাকে দেখে নীরা ফোড়ন কাটলেন। তোমার কি আবার ব্যথা ট্যাথা আছে নানু? ভাইকে কি এখন ডাকবো? জয়নাবারা মুখ ঝামটা দিয়ে বললেন, তোর আর ডাকুন লাগবো না। দেখছো তো, বলেছিলাম না অ্যাসিডিটির সমস্যা। ওষুধ দেওয়ার পর কেমন জাদুর মতো ব্যথা গায়েব হয়েছে। গায়েব আর হইল কি, ফজরের আজান পর্যন্ত গলা কাটা মুরগির লাহান বিছানায় ছটপট করছে। হে খবর রাখছসনি? নীরা সোফায় বসে তাতানের নরম টসটসে গালে টুসটুস করে কয়েকটা চুমু খেলো। তাতান একটু ঘ্যান ঘ্যান করতে সে আদর গেল, ওলে ওলে বাবারে, কাঁদতে চাইছে কেন? ক্ষুদা লেগেছে? তাতান বাবাটা, হ্যাঁ ক্ষুদা লেগেছে। জয়নাবারা পানির ফিক ফেলার জন্য জানলার দিকে এগোতে এগোতে, ওই বড় ছুরির ছাওয়াল মিয়ার লাইগা দুনিয়ার কি নামের আকাল পড়ছিল নাকি? নীরা অবুঝের মতো দেখালো, হ্যাঁ আরে মাইয়ের নাম রাখছে ঝুমঝুমি, এটা কোনো নাম হইল? আমগো আমলে পোলাপান নিয়ে খেলার জন্য তো এই ঝুনঝুনি দিতাম, এই ঝুনঝুনি এমন এখন ঝুমঝুমি হয়েছে, আর এই পোলার নাম নাকি তাতা, মুখে আসে না। নীরা হেসে পেলে বলে, ওগুলো ওদের নিক নেম নানু, ভালো নাম আছে অনেক বড় বড়। নিক নেম আবার কি? নিক তো তোমার ওই মাথার যে উকুন হয় ওইটার ডিমরে। নীরা অদৃশ্য হাত দিয়ে নিজের কপাল চাপল, হ্যাঁ হ্যাঁ নানু, ডাকনাম ডাকনাম, সুন্দর সুন্দর অর্থবহ নাম খাতায় তোলা আছে বুঝলে। মুখ ভেঙচে জয়নাবার বললেন, হ্যাঁ জামা কাপড়ের লেহান তুইলে থাক, মানুষের জানবো না এই সিরাতেনার মতো নাম ধরে ডাকবো। তুমি বুঝবে না নানু, এটা তোমাদের সেকালের না, এটা আধুনিক যুগ। তোমার পছন্দের নাম তো আর জরিনা সাকিনা, ছেলের ক্ষেত্রে তো হাবু গাবু কিংবা গেদা। ঘড়ির কাঁটা সবেমাত্র 7টার ঘর ছুঁয়েছে। নাজিব এক হাতে তাওয়ালে নিয়ে ভেজা চুল মুছতে মুছতে জানলার ভারী পর্দাটা একপাশে সরিয়ে দিল। মুহূর্তে এক ফালি কাঁচা সোনালি রোদ হুড়মুড় খেয়ে ঘরে ঢুকলো। সে আলোয় বিছানায় গিয়ে পড়তে ঘুমন্ত রমণীর চোখের পাতা আলতো কাঁপল। নাজিব ঘাড় ঘুরিয়ে চায় তার পানে। সুতি কাঁথাটা গায়ের সাথে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে প্রতিভা। নাজিবের ঠোঁটের কোণে এক চিলতে প্রশ্রয় হাসি ফুটল। প্রতিভা পিট পিট করে চোখ মেলল তৎক্ষণাৎ। চোখের ঘোর কাটতে প্রথম দৃশ্যটি জীবন্ত ক্যানভাসের ন্যায় তার মগজে ধরা দিল। নাজিব দাঁড়িয়েছে, তার উজ্জ্বল শ্যামবর্ণের সুগঠিত অনাবৃত শরীর, পরনে ছাই রঙের কার্গো প্যান্ট, ভেজা চুল থেকে টুপটাপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ছে। নাজিব এগিয়ে এসে বিছানার মাথার কাছে বসলো, তারপর হাত দিয়ে ভেজা চুলগুলো ঝাঁকিয়ে ইচ্ছে করে প্রতিভার মুখে জলের ছিটা দিল। হঠাৎ মুখে শীতল জলের স্পর্শ পেয়ে প্রতিভা চোখ কুঁচকে ফেলল। নাজিবে ঝুঁকে ফিস ফিস বলল, হ্যালো ম্যাম, আর ইউ ওকে? প্রতিভা কয়েক সেকেন্ড ভুরু কুঁচকে তাকিয়ে রইল, তারপর গলার কাছে কাঁথাটা টেনে নিয়ে বেশ ভাব ধরে বলল, আই এম টোটালি ওকে, ক্লিয়ার? সে তো দেখতেই পাচ্ছ। নাজিব মাথা দুলিয়ে দুষ্টু হাসলো। প্রতিভা মুখ বাঁকলো। বিছানায় ছাড়ানো এলোমেলো শাড়িটা কাঁথার নিচ দিয়ে কোনো মতে গায়ে জড়িয়ে নিয়ে উঠে বসলো প্রতিভা। এলোমেলো চুলগুলো হাত খোঁপো করতে করতে শরীরটার ভেতরে একটা মিষ্টি ও মৃদু ব্যথার টান অনুভব করলো। গত রাতের ভালোবাসা এক আলতো রেত যেন এখনো জড়িয়ে আছে শরীরে। নাজিব পলকহীন চোখে তাকিয়ে রইল তার দিকে। প্রতিভা ভুরে উঠল, শুধু কি দেখছেন এভাবে? তোমাকে এখনো দেখা বাকি আছে বুঝি? সমুদ্রের দিকে কি একবার তাকালে দেখা শেষ হয়ে যায়? যতবার তাকাবে দেখবে নতুন একটা ঢেউ আছে। তুমি ঠিক তেমনই প্রতিভা, আমার নয়নে ভরবে না। প্রতিভা বিনিময়ে প্রশস্ত হাসলো। নাজিব আচমকা খুব কাছে এগিয়ে এলো,
তার দীর্ঘ শক্ত তর্জনী আঙুলটি আলতো করে তুলে নিয়ে প্রতিবার ওষ্ঠধরের কোণে যেখানে কালচে হয়ে থাকা সেই মৃদু দাগের উপর আঙুলের ডগা ছোঁয়ালো। কাল রাতে তীব্র আকুলতা এক নীরব সাক্ষী। নাজিব গাঢ় গলে বলল, সরি মিসেস। প্রতিবার ঠোঁটের কোণে হাসিটা আড়াল করে একটু ঠেস দিয়ে বলল, মেজর সাহেব কি অনুশোচনা জাগলো? বুনো বাঘের ডিকশনারিতে সরি শব্দটা আছে তাহলে? নাজিব লজ্জিত ভঙ্গিতে হাসল। পরপর কোনো প্রত্যুত্তর না করে সে ঝুঁকে এসে সেই কালচে ঠোঁটটার উপর নিজের ঠোঁট ছোঁয়ালো। তারপর সোজা হয়ে বসে মাথা চুলকাতে চুলকাতে বেশি ভালোবাসলে মাঝে মাঝে এরকম একটু একটু দুর্ঘটনা ঘটে যায়। প্রতিভা ভালোবাসার নিজস্ব সত্তায় হিংস্রতা আসে। রিয়েলাইজ করছি ওটা যখন আসে তখন মিলিটারি ডিসিপ্লিনের খাটানো যায় না। প্রতিবার ঠোঁটটি ভেসে বলে, তাই বুঝি? হুম। আর তাছাড়া চাঁদের গায়ে তাক থাকলে ক্ষতি কি? সেটা আবার তোমার হাজবেন্ডের দেওয়া আদর ভালোবাসা। প্রতিভা মিষ্টি হেসে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। নাজিব নিজের কাঁধে সাদা তোয়ালাটা তুলে প্রতিভার কাঁধে ফেলে দেয়। তারপর দীর্ঘশ্বাস ফেলে গায়ে ডিপ নেভি ব্লু টি শার্টটা গুলিয়ে আফসোসের বলে, একসাথে শাওয়ার নিলে কিন্তু বেশ একটা রোমান্টিক ব্যাপার হতো। ইস, মস্ত বড় একটা মিস্টেক হয়ে গেল দেখছি। অবশ্য তুমি রাজি থাকলে আই ডোন্ট মাইন্ড, আমি আবার শাওয়ার নিতে রেডি। প্রতিবার কাঁধের দেওয়ালটা একটু চেপে ধরে ঘাড় ঘুরিয়ে তাকালো। মুখে রাস মিষ্টি হাসি, মায়াবী হাসি ফুটে বলল, সব ভুল ফার্স্ট টাইমে শুধরে নিতে নেই মেজর সাহেব। লেট ইট বি। কিছু ভুল তোলা থাক। সোনালি চওড়া পাড়ের ঘিয়ে রঙের সিল্কের শাড়িটা কুচি তুলছে প্রতিভা। নতুন শাড়ি বড্ড অবাধ্য। কুচিগুলো কিছুতেই মনের মতো হতে চাইছে না, বারবার এলোমেলো হচ্ছে। ঠিক তখনই বদ্ধ দরজায় পড়ল মৃদু টোকা। প্রতিভা কুচি ধরা অবস্থায় ঘাড় ঘুরিয়ে বলল, কে? আমি। একটু পড়াশুন, আমি শাড়ি পরছি। হাতে নাস্তার ট্রেস, বেশিক্ষণ ধরে রাখা যাচ্ছে না। প্লিজ নাজিব, একটু পরে আসুন। রাতে তো সব লজ্জা ভেঙেছি মাই ডিয়ার গোয়েন্দা ম্যাডাম, এখন হুট করে এত পদ্মার কি আছে? কথাটা করিডোর পেরিয়ে অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই। খুব আস্তে করে বলল নাজিব। শুধু প্রতিভার কানে পৌঁছল। প্রতিভার ঠোঁট উল্টে বিড়বিড় করল, অসভ্য একটা। সে দরজার ফাঁক করতেই নাজিব ঘরে ঢুকলো। ঢুকে এক পলক দেখলো তার নতুন বউকে। প্রতিভা ভেজা চুলগুলো সাদা তাওয়ালে দিয়ে পিঠের উপর চমৎকার একটা পেঁচিয়ে রাখা। নাজিব পা দিয়ে ধাক্কা দিয়ে দরজাটা আটকে দিল। তারপর নাস্তার ট্রে নিয়ে সেন্টার টেবিলের উপর রাখলো। ট্রেটার দিকে তাকাতেই বোঝা যায় এটি কোনো সাধারণ বিয়ের বাড়ির নাস্তা নয়। একজন কড়া ডিসিপ্লিন আর্মি ডাক্তারের নিখুঁত আর আভিজাত্যের ছাপ চারিদিকে। ধোয়া ওঠা অর্গানিক গ্রিন টির জন্য রাখা দামি সিনেমাটিক সূক্ষ্ম কারুকার্য করা কাপ পিস। আর তার পাশে ধবধবে সাদা সিরামিক ছড়ানো প্লেটে হালকা সেকা মাইগ্রেন টোস্ট, যার উপর মাখনের কোনো বালাই নেই। একপাশে ডাইসিং করা কিছু ড্রাগন ফ্রুট, সাথে একটা কাচের বাটিতে কাঠবাদাম আর আখরোট। পুরো আয়োজনটার মধ্যে যেমন একটু বনেদি ভাব আছে, তেমন কড়া হাইজিন আর নিউট্রিশন মেলাবন্ধন। প্রতিভা আয়নার সামনে দাঁড়িয়ে আবার শাড়ির কুচি গোছানোর চেষ্টা করছিল। নাজিব আয়নার দেখে বলে, শুনুন না। নাজিব দুহাত পকেটে পুরে ঘাড় বাঁকিয়ে বলে, জি বলুন ম্যাম, এনি প্রবলেম? একটু হেল্প লাগবে, শাড়ির কুচিগুলো একটু ধরে দেবেন প্লিজ। সরি। নাজিব ইচ্ছে করে খুব একটা গম্ভীর মুখে না বোঝার ভান করলো। প্রতিভা একটু বিরক্ত হওয়ার ভঙ্গি করে বলল, বাঙালি মেয়েদের শাড়ি পরে দেখেননি কখনো? নাজিব সুবোধ বালকের মতো দুবছর মাথা বলল, নো ম্যাম, আমার ক্যারেক্টার একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমার নৈতিক চরিত্র একদম 100% খাঁটি। পরস্ত্রী কিংবা কোনো মেয়ের শাড়ি পরার দিকে তাকিয়ে ঘোরতার নীতিবিরুদ্ধ কাজ। তবে হ্যাঁ, নিজের স্ত্রী ক্ষেত্রে এই নৈতিকতার নিয়মটা পুরোপুরি শিথিলযোগ্য। ইনফ্যাক্ট সেখানে শাড়ি পরা চেয়ে শাড়ি খোলাটা আরও বেশি নীতিসম্মত। প্রতিভা মৃদু চোখ রাঙিয়ে চাইল, দাঁতে দাঁত চেপে বলল, আমি একটা করে কুচি তুলছি, আপনি সেগুলো সোজা করে একটু ধরে রাখুন না, দ্যাটস অল। ও দ্যাটস ইটস ওকে, নো প্রবলেম। ভাব নিয়ে নাজিব হাঁটু মেরে প্রতিভার ঠিক সামনে মেঝেতে বসে পড়ল। কুচিগুলো হাতে নিতে নিতে মুখ টিপে হেসে বলল, তবে ম্যাডাম, একটা টেকনিক্যাল পয়েন্ট আছে। আমার আসল ডিউটি তো শারীরিক কুচি আর ডিসিপ্লিন দুটোই নষ্ট করা। এখানে আপনি আমাকে দিয়ে একদম রুলস বিরোধী কাজ করছেন। দিস ইজ নট ফেয়ার। দ্যাট, সারাক্ষণ আপনার ফাজলামি ধরুন তো ঠিক করে। নাজিব মুচকি হেসে আনাড়ি কিন্তু অন্তত যত্ন হাতে কুচিগুলো ধরল। প্রতিভা শাড়ি গোছানো শেষ করে সোজা হয়ে দাঁড়িয়ে ঘড়ির দিকে তাকালো। তারপর নাস্তার ট্রেটা ইশারা করে বলল, ব্রেকফাস্টটা একদম স্কিপ করবে না, ফিনিশ ইট অল। আমাকে একটু ইমিডিয়েট বাইরে বের হতে হয়। প্রতিভা কুচিতে পেটে গুছতে গুছতে বলে, ইউ। আর শোনো। নাজিব আঙুল দিয়ে ট্রের কোণে দেখালো,
নাস্তার ট্রের পাশে মেডিসিনটা রেখেছে, খেয়ে নিও, নো এক্সকিউজ। প্রতিভা কিছু বলার আগে হঠাৎ ঝুঁকে এসে প্রতিভার কপাল জুড়ে তার উষ্ণ ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে বাই বলে বেরিয়ে গেল মেজর সাহেব। প্রতিভা মৃদু হাসলো। একজন দায়িত্বশীল ডাক্তার বলে এই এক চিলতে বাড়তি কেয়ার আর ভালোবাসা, তাতে মুগ্ধ না হয়ে উপায় নেই। প্রতিভা প্রথম দিনে মুগ্ধ হলো মেজরের ভালোবাসা, তবে এই মুগ্ধতার আয়ু খুব বেশি সময় টিকল না। টি টেবিলের সামনে এসে নাস্তার ট্রের উপর নজর রাখতে প্রতিভার সুন্দর মুখখানা এক নিমিষে লটকে যায়। সে হলো খাঁটি বাঙালি মেয়ে। সকালে এই ধোয়াটা গরম ভাত কিংবা সেঁকা রুটির সাথে আলুর দম বা তরকারি না হলে তার সকালটা জমে না। সেখানে কিনা মেজর সাহেব তার ফরমান জারি করছে, তার সামনে সাজিয়ে রেখেছে গাছপাতার রস আর পাখির খাদ্য, শস্যের কিছু কাঠবাদাম। হায় আল্লাহ! প্রতিভা গ্রিন টির কাপটা হাতে তুলে নিয়ে চুমুক দিল। চিনির বড্ড অকাল পড়ে ঠেকল। ডাইনিং টেবিলে আজ সকালে এলাহি কাণ্ড। উৎসবের রেশ ধরে রাখা সকালের নাস্তায় যেমন রাজকীয় জাঁকজমক, তেমনি বনেদে অভিজাত্য। বড় একটা চিনিমাটির ডিশে রাখা ভাজা ফুলকো পরোটা স্তূপ রাখা, তার পাশে বলে খাসির ভুনা, আর তার উপর কাঁচা মরিচ আর ধনেপাতা কুচি কুচি ঝকঝক। দেশি মুরগির মাংসের ঝোল, সুগন্ধি জাফরান হালুয়া আর কাচের পাত্রে বড় রাখা ঘন দুধের রান্না করা পায়েস। টেবিল ঘিরে বসেছে নাজিবের তিন বন্ধু, তাদের পাশে ঝুমার বর আর রাকিব। নাজিবের বন্ধুদের মাঝে এসে বসেছে মাত্র। রেহানুমা তখন রান্নাঘরের দিকে নাস্তার বাকি তদারকিতে ব্যস্ত। এই সুযোগে রায়ান নাজিবের দিকে তাকে ঠোঁট টিপে অন্তত নিচে বলল, তা দোস্ত, প্রথম সকালে অনুভূতি কেমন? রাতটা কেমন থাকলো? আসলে রায়ান, আসল খবরটা তো আগে নেই। আচ্ছা নাজিব, ভাবি অসুস্থ আছেন তো রে? নাজিব কড়া চাউনি চেয়ে বলল, তোরা নাস্তা করতে এসেছিস তাই না? ফাজলামি বাদ দে এখন, অন্তত চুপচাপ খা। নাজিবের এই তিন বন্ধু এর আগেও এই বাড়িতে এসেছে। তাদের অমায়িক আর মিশুকে স্বভাবের কারণে মির্জাবাড়ির সবার সাথে তাদের একটা চমৎকার সহজ সম্পর্ক তৈরি হয়েছে। রেহনুমা হাতের বাটিতে রাখতে রাখতে রায়ানের প্লেটের দিকে তাকিয়ে অমায়িক হেসে বলল, তোমাদের কি দিব বাবা? তোমরা নিশ্চয় ডায়েট মেনটেন করো। রায়ান একগাল হেসে মাথা নাড়িয়ে বলল, আরে না আন্টি, সবসময় ডায়েট মেনটেন করলে তো নিজেরই লস। আপনার হাতে পরোটা আর কলিজা ভুনা, ইন পিসেস ভুনা খিচুড়ি হলে আর পুরো জমতো। রেহেনুমা মৃদু হেসে রায়ানের প্লেটে দুটো গরম পরোটা আর চামচ ভরে কলিজা ভুনা তুলে দিল। নাজিব নিজে উদ্যোগ হয়ে রাকিব আর ঝুমার বরের প্লেটে খাবার তুলে দিতে বলল, আপনারা কিন্তু একদম লজ্জা করবেন না। রেহেনুমা পাতে এটা ওটা তুলে দিতে থাকেন। কিছু পর রাকিবের দিকে তাকিয়ে স্নেহের সুরে বলেন, তোমাকে আর একটু পরোটা দিই বাবা? রাকিব অমায়িক হেসে বিনীত কণ্ঠে প্রতিফল, নো থ্যাঙ্কস আন্টি, এগুলো শেষ করতে পারছি না। রেহেনুমা মিষ্টি হেসে হালুয়ার বাটিটা এগিয়ে দিয়ে বলল, তাহলে একটু হালুয়া না? শিওর আন্টি। এত আদর করে বলছে, বারবার না করা বেয়াদবি দেখাবে বলে। রাকিব একটুখানি তুলল না। ডাইনিং টেবিল থেকে কিছুটা দূরে নীরা আর বাতাসি টেবিলের দিকে চোখ রেখে নীরার কানের কাছে মুখ এনে ফিসফিস বলল, ও নীরাম্মা, মেজভাবে দেখে একেবারে জামাই আদর শুরু করছেন। তার নতুন বউয়ের বন্ধু ফাঁকা থাকলে ফাঁক ফোকর দিয়ে তুমি একটুখানি ঢুকানোর চেষ্টা করতে পারো। পোলাটা দেখতে শ্যামলা হলে কী হবে, সোনার আংটির মতো, আবার বাঁকা ভালো। বাতাসের এই অযাচিত মন্তব্যে নীরের ফর্সা মুখটা রাগে লাল হয়ে ঈষৎ। সে ঝাড়ি মেরে দাঁত চেপে বলল, আমাকে তোমার এতই সস্তা মনে হয় খালা, যে মানুষের জীবনে চোরের মতো ফাঁক ফোকর দিয়ে ঢুকে যাব? এই নীরা মির্জাবাড়ির মেয়ে, তাকে কেউ যদি নিজের জীবনে নিতে চায় তবে যথাযথ সম্মান দিয়ে রাজকীয়ভাবে তাকে প্রস্তাব পাঠিয়ে দিতে হবে। আর 10 কথার এক কথা, ওই তালগাছের জীবনে ঢোকার বিন্দুমাত্র শখ নেই আমার, বুঝলে? বাতাসে বাঁকা চোখে নীরার দিকে চেয়ে মনে মনে বলল, ও হাম্মা, মুখে যতই তেজ দেখো, মনের খবর তো বাতাসের চোখ এড়ে না। মাইয়া মানুষের বুক ফাটে তো মুখ ফোটে না। আর চোখে চাহিয়া চাহিয়া এখন আবার সাধু সাজানোছে। লও ভাবল, মির্জাবাড়ির মাইয়া বইলে কথা। নাস্তা শেষে বেসিনের থেকে হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে নীরাকে ডাকলো নাজিব। নীরার সামনে আসতে নাজিব গলা খাগড়ে দিয়ে বলল, প্রতিবার খাবারটা রেডি করে রুমে দিয়ে আসিস কেমন? বাড়িতে অনেক গেস্ট আছে, নিচে আসতে দ্বিধাবোধ করতে পারে। নীরার চোখে দুষ্টুমি ঝিলিক এনে মজা ছেড়ে বলল, তোমার বউকে আজ না খাইয়ে রাখবো ভাই, একদম উপোস। বিয়ের পর প্রথম দিনে শাশুড়ি ননদের একটু একটু অত্যাচার সহ্য করতে না বলে কি আর নতুন বাড়ির মর্যাদা বাড়ে? কী হলো? নাজিব মৃদু হাসলো। সিঙ্কে ওয়েটে প্লেট রাখতে রাখতে বাতাসে চট করে ফোন কাটে। তোমার আর তারে
না খাইয়ে রাখতে হইব না নিরাম্মা। নাজি বাবা সকালে আমারে কইয়া দিয়ে হালকার উপর ঝাপসা নাস্তা দিয়ে নিজের হাতে রুমে গেছে। নতুন বউয়ের পেটে এখন আর খিদে নেই, ভালোবাসায় পেট ভরে গেছে। বাতাসি গেলে ব্রেক ছাড়া কথায় নাজিব অপ্রস্তুত হলো। নীরা হাত দুটো কোমরে রেখে নাটকীয় ভঙ্গিতে বলল, ওমা তাই নাকি ভাইয়া? আমাদের চোখ ফাঁকি দিয়ে একদম ঘরের খাবার চালান করে দেওয়া হয়েছে। তা কি দেওয়া হলো শুনি? নাজিব হালকা ধমক দিয়ে বলল, বেশি কথা না বলে যা বললাম তাই কর। এদিকে রান্নাঘরে খুটখুট করে কিছু করতে থাকা রেহনুমার কানে গেল সবটা। যে ছেলের বাইরে থাকলে নিজের খাবার কোনোদিন বেড়ে খেয়েছে কিনা মনে পড়ে না, অথচ সেই ছেলে কিনা সকালবেলা সবার আগে বউয়ের জন্য চা পানি নিয়ে গেছে। ভাবা যায় বিয়ে হতে না হতে ছেলে এত পরিবর্তন। মা আমি বাইরে যাচ্ছি, কিছু লাগবে আসার সময় নিয়ে আসতাম। ছেলেটাকে রেহনুমা ভাবনার শুরু করলো। তিনি কিছু বলবেন, মুখটা ঈষৎ ভার করে কেবল দুদিকে মাথা নাড়লেন। নাজিব বন্ধুদের নিয়ে বের হলো। গন্তব্য যমুনা ফিউচার পার্ক। বউয়ের তরফ থেকে আসা মেহমানদের জন্য উপঢৌকন নিতে হবে। মেহমানদের খাওয়া দাওয়া শেষে বাড়ির মেয়ে আর বউদের পালা পড়ল। প্রভাত জোড়াজুড়িতে নীরাকে নিয়ে প্রতিভা ঘর থেকে আনে। প্রভার ইচ্ছে হয়েছে বোনের সাথে একসাথে খাবে। ডাইনিংয়ে নাজিবের এক ফুপু ছাড়া বাকি সবাই পরিবারের। প্রতিভা মাথায় আর উপর শাড়ির আঁচল আলতো করে তোলা। প্রভা আর কোলে তাতান ছটফট করছে। প্রতিভা প্রভার দিকে তাকিয়ে একটুখানি হাসলো। আপু, তাতানকে আমার কোলে দাও, আমি রাখছি, তুমি একটু আরাম করে খাও। প্রভা ছেলের হাত সামলাতে সামলাতে বলল, আরে না থাক, ও স্থির থাকা পাত্র নয়, খাবারে থাবা দিবে। প্রতিভা আলতো করে হাত বাড়ি বলল, দিবে না থাবা, ছোট মানুষ নড়াচড়া করবে। তার চেয়ে বড় কথা হলো আমার এখন বিন্দুমাত্র খিদে নেই, সকালে হালকা নাস্তা করছি। তুমি কোল খালি করে ভাতটা মুখে তুলে দেখে আমি বরং তাতান বাবাকে রাখছি। প্রভা তবুও দ্বিধাদ্বন্দ্ব করছিল। তা দেখে সুপ্রিয়া বেগম তাতানকে জোর করে প্রভার কোল থেকে তুলে নিল। তোমরা দুই বোন একসঙ্গে শান্তিতে খাও তো, আমি আমার দাদুভাইকে রাখছি। প্রভা হাঁপ ছেড়ে বাঁচল। ছেলেকে কোলে নিয়ে খাবারের যুদ্ধের সমান। প্রভা হঠাৎ তরকারি বেটে আনতে রান্নাঘরের দিকে পা পড়ে। ঠিক তখনই মাহিন বাইরে থেকে ঘরে এসে ডাইনিং টেবিলের দিকে এক পলক তাকিয়ে সবার মাঝে প্রভাকে না দেখে সে সোজা নীরাকে লক্ষ্য করে বলল, নীরা, প্রভাকে দেখছি না যে, ও খেয়েছে? নীরা কিছু বলার সুযোগ পাওয়ার আগে ফুপু বাঁকা এক চিমটি কেটে ফোড়ন করে বলল, বারে মাহিন, ঘরে এসে বউয়ের খোঁজটা ঠিকই নিলি, খেয়েছে কিনা। আর তোর গর্ভধারিণী মা যে চোখের সামনে আছে, সে খেয়েছে কিনা একবারও তো মুখ ফুটে জিজ্ঞাসা করলি না। মা অপাসটা জানলার পাশে ছেলেকে নিয়ে দোলাচ্ছে। বাস্তবিক মাহিন মায়ের দিকে আলাদা করে খেয়াল করেনি, দেখেনি। ফুপুর এই আচরণক আর অপ্রস্তুত করা মন্তব্যে ভেতর ভেতর কিছুটা লজ্জিত শঙ্কিত বোধ করে। রেহনুমা নিজের মনের চাপে থাকা অভিমানে চেপে রাখতে পারে না। তিনি ননদের কথায় সায় দিয়ে নিজের ছেলেকে জড়িয়ে কণ্ঠে আফসোসুর বাদ দেন, তবে এই মির্জা বংশের রক্তই বোধহয় গলে দিচ্ছে। এখানকার ছেলেরা এক একটা বিয়ে করার পর অত্যন্ত বউ পাগল হয়ে, তাই এসব বলে লাভ নেই। প্রতিভা সবেমাত্র লোকমাটা মুখে তুলছিল, শাশুড়ি মায়ের এমন তীক্ষ্ণ বাক্যবনে তার হাত মাঝপথে থেমে যায়। এরপর ঠোঁটের কোণে অন্তত চতুর ও মধুর একটা হাসি ঝুলিয়ে কোকিল কণ্ঠে সুরে বলে, আম্মা। ছেলের বউয়ের মুখ থেকে প্রথম ডাক শুনে রেহনুমা, কিন্তু ডাকটা যতখানি মধুর শুনল রেহনুমা পিলে ততখানি চমকে উঠল। এই মেয়ের চোখের মনেতে এক ধরনের প্রসন্নতা চপলতা খেলা করছে, তা ঠিক টের পেল। আর পেতে তার মনটা টুকুটাকে না জানি এবার আবার কোন তীরের মতো কথা দিয়ে আসে। নিজেকে এই আলোচনা জড়ানো ঠিক হলো কি না রেহনুমা তা ভাবার আগে প্রতিভা নিজের কণ্ঠস্বর আরও কিছুটা খাদে নামে বলল, আমার শ্বশুর আব্বা তো এই মির্জাবাড়ির ছেলে, তাই না আম্মা? আপনার কথা মতো এই বংশের ছেলে যদি সবাই জন্মগতভাবে বউ পাগলা হয়ে যায়, তবে তো তারা বাবা সারা জীবন আপনার আঁচলে খুঁটি বেঁধেছিল আর আপনার জন্য আজ একেবারে পাগল পাড়া। রেহনুমা গালে খাবার থাকা বিষম খেয়ে তিনি খুব খুব করে কাশতে লাগলেন। পাশ থেকে নীরা নিজের হাসি চেপে রাখতে পারল না, ফিক করে হেসে ফেলল। প্রভা চেয়ার টেনে বসে প্রতিবার কানের কাছে মুখ এনে ফিসফিয়ে বলল, সাবাস বোন আমার, একদম উচিত জবাব। শাশুড়ি সমাজ নিজের বেলায় স্বামী আঁচলে বেঁধে রাখতে পারলেই ধন্য, অথচ ছেলের বউয়ের প্রতি ছেলের একটুখানি যত্ন দেখলে তাদের বুক ফেটে পরনিন্দা হয়ে যায়। বিয়ে বাড়িতে অনেক মেয়ে আছে চোখের জ্যামিতি যে কোনো একটা চুজ করে নিতে পারে, বাকি রাস্তা আমি মসৃণ করে দেবো। এবার আর কোনো লাভ স্টোরি বা রিলেশনশিপে নাট্যশালা নেই, ডিরেক্ট বিয়ের বাড়ি। নাকি ছ্যাঁকা খেয়ে দেবদাস সেজে উদাসীন হয়ে ঘুরে বেড়ানো কোনো সুপ্ত ইচ্ছা আছে তোমার? তুমি ঠিক আমার আম্মু নাকি কোনো পারফেক্ট ফ্রেন্ড বলো তো? রাফিয়া জামানের মুখের মৃদু হাসিটা এবার একটু চওড়া হলো। রাকিব পান সেবকে বলল, গত রাত থেকে মেয়েটা নতুন নাম্বার দিয়ে একের পর এক ফোন করে জাস্ট হ্যারাস করছে। অবসর ব্লক করে একটু পিসফুল স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে আসলে কি চায় তোমার কাছে? মরতে চায়
ফ্রিকুয়েন্টলি করার জন্য ভয় দেখে আমাকে কনভিন্স করতেছে। তুমি কি বললে? আই জাস্ট সেড গো টু হেল। সব জেনে শুনে ওকে অ্যাকসেপ্ট করা আমার পক্ষে ইম্পসিবল। থ্যাংক গড বিফোর লেটস টু ট্রুথ সামনে এসেছে। রাফিয়া জামান ছেলের দিকে তাকিয়ে রইলেন, আর কোনো প্রশ্ন করলেন না। তিনি ইডেনে কলেজে কেমিস্ট্রি লেকচারার। বিজ্ঞানের মানুষ হলেও মানুষের মনের রসায়ন তিনি ভালো করে জানেন। তাছাড়া মেয়েটাকে ওনার নিজের খুব একটা পছন্দের ছিল। চাল চললে কেমন যেন একটা উগ্র ছন্নছাড়া ভাব। নিহার ছেলের পছন্দ করেছিল বলে নীরব সম্মতি দিয়ে রেখেছিলেন ওনার স্বামীকে অপরের জগতের মানুষ। এই এক ছেলেকে ঘিরে রাফিয়া জামানের সমস্ত পৃথিবী। ছেলের সাথে ওনার সম্পর্কটা বন্ধুর মতো খোলামেলা। নাজিবের রিসেপশনটা বাড়িতে হচ্ছে, তবে কনভেনশন হলের চেয়েও কোনো অংশ কম না। নজর কাড়া করে সাজানো হয়েছে সবটা। প্রতিভাকে উদ্ধার করার সময় থেকে রাকিবের সাথে নাজিবের পরিচয়টা গাঢ় হয়েছে। নাজিবের তরফ থেকে বিয়ের রিসেপশনের দায়িত্ব দেওয়া হয়েছে, আবার প্রতিভার পক্ষ থেকে তো আছেই। স্বামী ব্যস্ত মানুষ আসতে পারেনি ভদ্রমহিলা সময় করে আজ রিসেপশনে এসেছেন। মা ছেলে কর্নারে একটা টেবিলে বসা। রাফিয়া জানাবেন শরবতের গ্লাসটা নামিয়ে নাকের ডগায় একটু ঠিক করে বলেন, আমার মনে হয় কি জানো, ওই মেয়েটা আসলে কোনো তোমার ভালোবাসা ছিল না। ওটা জাস্ট একটা টেম্পোরারি ইনফ্যাচুয়েশন। আর সেই কারণে হয়তো এই স্যাডেন ব্রেকআপের পরও তোমার মাঝে কষ্টের কোনো ছিটেফোঁটা আমি দেখতে পাইনি। রিয়েল লাভ হলে মনটা পুরো খাক হইতেছে। এভাবে শরবতের গ্লাসে চুমুক দিয়ে ব্লক করার গল্প বলতে না। রাকিব মায়ের কথা শুনে একটু থম করে, তারপর দৃঢ় গলায় বললেন, একজন চিটারের প্রতি দুর্বলতা ফিল করতে আমি নিজের কাছে নিজে লজ্জা পাবো আম্মু। সেলফ রেসপেক্ট ধুলোয় মিশে তো আবার ইনফরমেশন দেখানো যায় না। রাফিয়া জামান ছেলের পিঠে আলতো হাত রেখেলেন, গম্ভীর ও মমতা বিচক্ষণ নিয়ে বলেন, লাইফে মানুষ আসবে রাকিব, ভুল করা কোনো ক্রাইম নয়, কিন্তু ভুল আঁকড়ে ধরে বসে থাকাটা বোকামি। একটা কথা মনে রাখো, আবেগ যখন অন্ধ হয়ে যায় বিবেক তখন ছুটি নেই। ভালোই হয়েছে সময় থাকতে মোহটা কেটে গেছে। এবার মেয়ে দেখে দায়িত্বটা পুরোপুরি আমি নিলাম। তোমার জাজমেন্টের ওপর আমি আর বিন্দুমাত্র ত্রাস রাখতে পারছি না। এবার তুমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করবে, রাজি? কিছুক্ষণ চুপ থেকে মায়ের চোখের দিকে তাকিয়ে একটু দ্বিধাসম্মত গলা বলল, আই নিড সাম টাইম মাম, আম্মু, আই জাস্ট নিড সাম স্পেস। নতুন চ্যাপ্টার শুরু করার পক্ষে আমি একটু ডিফিকাল্ট। আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো বলে মনে হয় না। রাফিয়া যেমন চশমাটা টেবিলের উপর রাখলেন। একজন রসায়ন অধ্যাপক হিসেবে তিনি জানেন তাড়াহুড়ো করলে যে কোনো সুন্দর বিক্রিয়ায় নষ্ট হয়ে যায়। জীবনের সমীকরণটা ঠিক তেমন। তিনি রাকিবের হাত তার নিজের হাতে মুঠে নিলেন। পরম মমতা মাখানো বললাম, না, আমি তোমাকে কাল সকালে বিয়ের পিঁড়িতে বসতে বলছি না রাকিব। টাইম তুমি অবশ্যই নেবে, তবে একটা কথা মনে রেখো, বিয়ে কোনো হুট করে নেওয়া কোনো ডিসিশন বা লিগ্যাল ক্যারেক্টার নয়। এটা ভীষণ পবিত্র একটা বন্ধন। ইটস এ হোলি ইউনিয়ন অফ টু সোলস। তিনি একটু থেমে মৃদু হেসে বললেন, সংসার মানে কেবল একই ছাদের নিচে দুটো মানুষ বসবাস নয়। এটা হলো দুটো ভিন্ন জীবনের ভিন্ন ভাবনার একটা সুন্দর কোলাজ, যেখানে একে অপরের খামতিগুলো ভালোবাসায় ঢেকে দিতে পারে। রসায়ন যেমন দুটো আলাদা উপাদান তৈরি মিলে একটা নতুন স্থায়ী যৌগ তৈরি, বিয়েও ঠিক। একজন ভুল মানুষের তোমার জীবনে এসেছিল বলে তুমি পবিত্র ওই বন্ধনটার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে পারো না। ভাঙা কাচের দিকে তাকিয়ে পুরো আকাশটাকে অন্ধকার ভাবা তাও বোকামি, তাই না? রাকিব চুপ করে মায়ের কথাগুলো শুনছিল। রাফিয়া যেমন ছেলে চুলে আলতো করে হাত বুলান, টাইম নেই, সমস্যা নেই, মনের সব মেঘ কেটে যাক, তারপর যখন তুমি মেন্টালি রেডি হবে তখন আমরা এগোবো। কিন্তু এবার এবার চয়েসটা তোমার। দেখবে জীবন কত সুন্দর। নাজিব অদূরে তার অফিসের কলিগের সাথে কথা বলছিল। স্টেজে প্রতিবার তার পাশে নিরাশ হওয়া আরও দু চারজন মেয়েরা আছে। প্রতিবার গায়ে মেরুন রঙের জামদানি শাড়ি, শাড়ির আঁচলে জরির কাজ করা, হালকা সাজে ভারী সুন্দর লাগছে প্রতিভাকে। মুখে একটা হাসি ঝুলে অতিথিদের সাথে কুশল বিনিময় করতে করতে হাঁপিয়ে যাচ্ছে। এর মধ্যে রাফিয়া জামান প্রতিভার কাছে এসে প্রতিভা এগিয়ে এলেন। প্রতিভা গালে হাত রেখে ভদ্রনির্মে অমায়িক এসে বললেন, ভারী সুন্দর লাগছে তোমাকে আম্মু। মেরুনটা তোমার গায়ে রংটাকে একদম কমপ্লিট করছে। ইটস এ পারফেক্ট ব্লেন্ড অ্যান্ড এলিগেন্স অ্যান্ড সিম্পলিসিটি। আমাদের জামাইয়ের চয়েস আছে বলতে হবে। প্রতিভা একটু লাজুক হাসলো। ঠিক তখনই উপাস থেকে রেহানুমাকে আসতে দেখে প্রতিভা একটু গলা বাড়িয়ে ডেকে উঠল, মা, একটু এদিকে আসবেন প্লিজ। রেহানুমা চিন্তিত ছিলেন, তবে তিনি উঠে প্রতিভার মিষ্টি কণ্ঠের সাথে উবে যান তৎক্ষণাৎ। আন্টি, ইনি আমার শাশুড়ি মা, আর মা, ইনি হচ্ছেন রাফিয়া জামান আন্টি, আমার ফ্রেন্ড রাকিবের মাদার।
ইডেন কলেজের কেমিস্ট্রি লেকচারার। হালকা কুশলাদি বিনিময়ের পর রেহনুমা বললেন, ব্যস্ত মানুষ তবুও আমাদের এই আনন্দ দিনে এসেছেন দেখে খুব ভালো লাগলো। আমারও ভীষণ ভালো লেগেছে আপা। আপা, আপনার পুত্রবধূ কিন্তু রত্ন। শি ইজ আ চার্মিং। শাশুড়ির ভাগ্য আপনার দারুণ। আমার কিন্তু হিংসে হচ্ছে বটে। রেহেনুমা সৌজন্য হাসলেন। রাফিয়া জামান অমায়িক হেসে বললেন, আমাদের বাসায় ইনভাইট রইল, সপরিবারে নিশ্চয়ই যাবেন, কিন্তু আবার আসবেন। রাফিয়া জামানের তীক্ষ্ণ জৌহরির নজরটা বারবার গিয়ে নীরের উপর পড়েছে সেই আসার পর থেকে। নাজিবের সাথে চেহারার বাহ্যিক মিল দেখে অনুমান করেছিলেন বোন হবে হয়তো। পরবর্তী অবশ্য নিশ্চিত হয়েছে। নীরার দিকে তাকে ফের চোখ ফিরে রেহনুমা দিকে তাকে বললেন, আপা আজ আসি। আপনার এই সুন্দর আতিথেয়তা আমার ভীষণ লেগেছে। আপনাদের সাথে পরিচয় হয়ে মনটা ভরে গেল। আল্লাহ যদি চান তবে খুব শীঘ্রই আবার আসবো। 2 সপ্তাহ পর, সময় রাত 8টা। রেহনুমার ঠান্ডা লেগেছে, থেকে থেকে খুব খুব করে কাশছে। সোফায় বসে প্রতিভা ঝুমঝুমকে পড়াচ্ছিল। এই বই থেকে মুখ তুলে বলল, আদা দিয়ে 1 কাপ চা এনে দেবো? রেহনুমা কাশি থামে বলল, থাক, দরকার নেই। প্রথমবার তুমি যে কালো জিরা দিয়ে চা এনেছিলে সেই স্বাদ আমার মুখে লেগে আছে। অমৃতের স্বাদ সহজে ভোলে না। প্রতিভা লজ্জিত হাসলো। সেই কাণ্ডটা তো ইচ্ছে করেই করেছে। ফিসফিস করলো, সরি। ওপাশে সোফায় প্রভা তার ছেলেকে কোলে নিয়ে বসল। প্রথম দিকের আচরণের কথা মনে পড়তে সেও লজ্জিত হয়ে বোনের গলার দিকে তাকিয়ে বলল, আই এম রিয়েলি সরি বোন, ইটস ওকে। বলেই প্রতিভা ঝুমঝুমের দিকে তাকালো। ঝুমঝুমি, ঝুমসোনা, তুমি এগুলো লিখতে থাকো, আমি আসছি। ঝুমঝুমি মন দিয়ে পেন্সিলের খাতায় ABCD আঁকতে শুরু করলো। প্রতিভা বড় আদা দিয়ে লিকার চা এনে রেহনুমাকে দেয়। রেহনুমা মনে মনে প্রসন্ন হলো। তার মধ্যে নাজিব ফিরে, তার 2 হাতে মিষ্টির বিশাল ব্যাগ। বিয়ের মাত্র 15 দিনের মাথায় নাতির হাতে এত মিষ্টি দেখে জয়নাবেরা পানের জাবর কাটা বন্ধ হয়ে গেলেন। তিনি সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে এক জটিল পাটিগণিত কষে ফেললেন। মেঝেতে বসা বাতাসের দিকে তাকিয়ে গলা নামিয়ে শুধলেন, হ্যাঁ রে সেরি, শ্রাবণ মাস কি হয়ে গেছে? বাতাসে আকাশ থেকে বললেন, না কেন? জয়নাবের মনে মনে সে উঠলেন, ছি ঘোর গলি। বিয়ের 2 সপ্তাহ হতে না হতে সুখবরে মিষ্টি নিয়ে এসে তা তো মহাপাপ। রেহনুমা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কী রে বাবা, হঠাৎ এত মিষ্টি? নাজিব মিষ্টির প্যাকেটগুলো টেবিলে নামিয়ে রেখে সরকার বললেন, প্রতিবার প্রমোশন হয়েছে। নাজিবের পুরো কথাটা শেষ হওয়ার আগে জয়নাবের বুক থেকে মস্ত বড় একটা পাথর নেমে যাওয়ার মতো জোরে বললেন, যাক আলহামদুলিল্লাহ। ঘরের সবাই একসাথে আকাশ থেকে পড়লো। জয়নাবের সঙ্গে সঙ্গে প্রতিবার সম্পর্ক যে আদায় কাজ করলে তা কারো অজানা। এই জয়নাবের মুখে প্রতিবার জন্য আলহামদুলিল্লাহ শব্দটা ভূতের মুখে রাম নামের মতো। সবাই হা করে তাকিয়ে থাকতে জয়নাবের পরিস্থিতি সামলে বলেন, নাথবাবুর প্রমোশন হয়েছে, এটা তো ভালো আনন্দের কথা। ভালা করছো, মিষ্টি আনছো। সবার দৃষ্টি থেকে বাঁচতে তিনি জোর গেলে আনন্দের গীত গেলেন। তবে মনে মনে নিজেকে গালি দিলেন। তার নাতি আজকালকার যুগে ছেলেদের মতো নয়, এই সন্দেহ করাটা পাপ হয়েছে। সিরিয়াল কিলারের কেসটা প্রচণ্ড ঝুঁকিপূর্ণ নিয়ে সফলভাবে শেষ করার পুরস্কার মিলছে প্রতিবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে আদেশে প্রতিবার আউট অফ টার্ন প্রমোশন হয়েছে। ডিবি ইন্সপেক্টর প্রতিভা এখন সহকারী পুলিশ কমিশনার, এসি। 9 গ্রেডের নন ক্যাডারের পদমর্যাদা পেরিয়ে এখন অফিসিয়ালি প্রথম শ্রেণী ক্যাডারের পথে সমমর্যাদায় গ্রেজেট কর্মকর্তা। ইমেলটা বিকেলে এসেছিল। প্রতিভা সবার খবরটা ফোনে তার মেজর সাহেবকে জানিয়েছিল। নাজিব সবার অলক্ষণে চোখের ইশারায় প্রতিভাকে ঘরে আসার ইঙ্গিত দেয়। প্রতিভা মাথা এনে না বোঝায়, সাথে ইশারায় ঝুমঝুমকে পড়াচ্ছে দেখে। নাজিব একটা দীর্ঘশ্বাস ফেলে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। প্রতিভা ঝুমঝুমের বই খাতা গোছাতে গোছাতে আদর করে বলে, আজকের মতো পড়া শেষ। ঝুমঝুমো, তোমার চাচুর জন্য একটা কফি বানাতে হবে। ঝুমঝুমে ডাগর ডাগর চোখ চেয়ে মাথা কাত করলো, আচ্ছা। ধোয়াটাও কফির মগ হাতে প্রতিভা ঘরে ঢুকে দেখে নাজিব ফ্রেশ হয়ে স্টাডি টেবিলে চেয়ারে বসে কিছু একটা করছে। প্রতিভা এগিয়ে এসে কাপ বাড়ায়। নাজিব কাপটা না নিয়ে আচমকা প্রতিভার কোমর টেনে ধরে কোলের উপর বসায়। প্রতিভা হাতের কপি সামলে নেয়। আর ইউ লেট মিসেস নাজিব? ঠিক 25 মিনিটস। প্রতিভা মৃদু হেসে বলে, ঝুমকিকে পড়াচ্ছিলাম, তাছাড়া আপনার জন্য কফি বানাই। এক্সকিউজ মি, আচ্ছা এবার বলো তো, এই যে দেরি করে আসার মারাত্মক অপরাধের শাস্তি কী হতে হবে, কোনো আইডিয়া আছে? প্রতিভা দুষ্টুমি ভাড়া গেল বলে, কী শাস্তি? নাজিব 1 সেকেন্ড ভেবে মৃদু হেসে বলল, শাস্তিটা অন্যরকম, গুণে নিয়ে 25 কিস, নো চিটিং। বলেন কি, আপনি তো আচ্ছা কামিলের ক্যাডিল্যাক পার্সন। রেডি?
প্রতিভা ঠোঁটের কোণে মায়াবী একটা হাসি লেপ্টে রইল। সে চোখের দুটো বন্ধ করতে ঘরের মৃদু আলোয় তার কপালে, চোখের পাতায়, দুগালে, ওষ্ঠে অসংখ্য গুনে গুনে 25টা চুমু এঁকে দিল মেজর সাহেব। বর্ষপঞ্জিকের পাতা থেকে খসে পড়ছে আরও 5টি মাস। অঘ্রাণ পেরিয়ে পৌষের যাত্রা শুরু হয়েছে সবেমাত্র। ঢাকা ইটপাথরের শহরে শীতের আমেজ এখনো ঠিকঠাক ডানা মেলেনি। সন্ধ্যার পর থেকে কুয়াশার একটা পাতলা চাদর শহরের গায়ে লেপ্টে থাকে। নাতিশীতোষ্ণ আবহাওয়া বলা চলে। রাতের খাবারের টেবিলে রেহনুমার হাতে হাতে সাহায্য করছিল প্রতিভা। পরনে অ্যাশ কালার সুতির থ্রি-পিস, ওড়নাটা সুন্দর করে গায়ে জড়ানো, অবাধ্য চুলগুলি ক্লিপে আটকানো। ফারদিন আর মেহতা সাহেব টেবিলে বসে টুকটাক গল্প করছিলেন। প্রতিভা প্লেটগুলো সাজিয়ে রাখছিল। মাহতাব সাহেব স্নেহভরে গেল, প্রতিভা মা তুমি বসো, রেহনুমা আছে বেড়ে দিবে। প্রতিভা মিষ্টি এসে প্রত্যুত্তর করলো, আপনারা খেয়ে নিন বাবা, আমি পরে খেয়ে নেব। রেহনুমা স্বামীর প্লেটে ভাত দিতে দিতে মৃদু স্বরে বললেন, ও কি আর সবার সাথে বসে মাছ মাংসের গন্ধ সহ্য করে খেতে পারবে নাকি? দেখা যাবে কালকের মতো খেতে গিয়ে গন্ধের শেষে বমি টমি করে অস্থির অবস্থা। তোমরা খেয়ে নাও। ওর জন্য আলাদা করে এই সময়ে মুখে রুচে তেঁতুল জলপাইয়ের চাটনির সাথে হালকা শুকনো ভাজাভুজি রেখেছি। এর মধ্যে নাজিব চেয়ার টেনে বসলো। মাহতাব সাহেব নাজিবের দিকে তাকিয়ে আকস্মিক বলে, নীরার বিয়ের ব্যাপারে তোমার সাথে কিছু কথা ছিল। কাচের ভারী জগটা হাতে নিয়ে গ্লাসে পানি ঢালতে দিলে নাজিব একটু অবাক হয়ে বললেন, বিয়ে এক্ষুনি? নীরা সবেমাত্র ফার্স্ট ইয়ারে, ওর গ্রাজুয়েশন অন্তত কমপ্লিট হোক তারপর। নীরা যে পড়াচ্ছিলি তা তো আমার জানা আছে। তার চেয়ে ভালো সম্বন্ধ হলে বিয়ে দেওয়াই ভালো। আর যে রাধে সে চুলোপথে, ইচ্ছে থাকলে বিয়ের পরও দিব্যি পড়াশোনা চালিয়ে যেতে হয়। মাহাতো সাহেব রেভিনিউর প্রশ্রয় পেয়ে একটু নড়েচড়ে বসলেন। প্রতিভার ফ্রেন্ড, ওই যে ছেলেটা তোমাদের বিয়েতে আসছিল? নাজিবের বাবার মুখের দিকে তাকালো। রাকিব? হ্যাঁ হ্যাঁ, রাকিব। ছেলেটার বাবা আজ আমাদের শোরুমে এসেছিল। ভদ্রলোক অন্তত অমায়িক। ছেলের জন্য নাকি নীরাকে ওর মায়ের ভীষণ পছন্দ হয়েছে, তাই তিনি হাজব্যান্ডকে পাঠিয়েছেন। আমাকে সরাসরি জিজ্ঞাসা করলেন, মেয়েকে আমরা এক্ষুনি বিয়ে দেবো কিনা। সম্মতি পেলে ওনারা আনুষ্ঠানিকভাবে বিয়ের কথাবার্তা বলতে আমাদের বাড়ি আসতে চান। নাজিব একটু ভেবে জিজ্ঞেস করলো, তুমি ওনাকে কী বলছো? আমি তোমাদের সাথে পরামর্শ না করে তো আর হুট করে কিছু বলতে পারি? শুধু বলছি, মেয়ে তো এখনও বেশ ছোট, বিয়ের কথা ওভাবে ভাবিনি। উনি বললেন, ঠিক আছে, আপনারা সময় নিন, এখন তোমরা তোমাদের অপিনিয়ন দাও। নাজিব গ্লাসের পানিতে চুমুক দিয়ে সময় নিল। লোক বাবা, ছেলে হিসেবে রাকিব প্রফেশনাল লাইফ, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবটাই ভালো, আপ টু মার্ক। তবে কাউকে একবার দেখে মনস্তত্ত্ব পুরোপুরি জাজ করা ঠিক না। আন্টিকে যেটুকু দেখছি উনি অন্তত আন্তরিক, এডুকেটেড, একজন সুশিক্ষিত মানুষের রুচিবোধ সাধারণত মর্জিত, উন্নত। সব মিলে বাহ্যিক দিক থেকে আমার জাজমেন্ট পজিটিভ। তবে রাকিব যেহেতু প্রতিভা, ও নিশ্চয় ইন হ্যান্ড আউট ভালো হবে। বাকিটা প্রতিভা যদি পজিটিভ বলে তবে ইউ ক্যান প্রসিড। নাজিব ঠিকই বলছে প্রতিভা মা, এইবারে ভালো মন্দের উপর তোমার সিদ্ধান্তের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। তাই এ সম্পর্কে কি আমরা এগোতে পারি? স্বামী শাশুড়ির পথ এতটাই ভরসা। প্রতিভা কিছুটা অপ্রস্তুত হলো এই ব্যাপারে। একজনকে মনের ভেতর দ্বিধা এক সূক্ষ্ম কুয়াশা এসে ধমক দিল। একদিকে নীরা তার আদরে, অন্যদিকে রাকিব তার চেনা বন্ধু। বন্ধু হিসেবে রাকিব সততা আর অমায়িক ব্যবহার নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও রাকিবের পূর্বের রিলেশন নিয়ে একটা কিন্তু আছে। যদিও প্রতিভা ভালো করে জানে বর্তমানে সেসবের ছায়া নয়, তবুও একটা দ্বিধা রয়ে গেছে। অন্যদিকে নীরার মনে ডালপালা যে ইদানিং এক ধরনের রঙিন প্রজাপতি ওড়াউড়ি করছে, তা প্রতিভার তীক্ষ্ণ চোখ এড়ায়নি। এই বয়সে এক সুপ্ত ভালো লাগা তৈরি হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু পুরো সত্যটা না জেনে নীরাকে কোনো বন্ধনে জড়ানো ঠিক না। প্রতিভা এখন বুঝতে পারল আজ বিকেলে অফিসে থাকা অবস্থায় আন্টি কেন তাকে ফোন করেছিল। ব্যস্ততার কারণে তখন কথা হয়নি। প্রতিভা কিছুটা সময় নিয়ে ভেবেচিন্তে বলল, আসলে বাবা, বিয়ে তো কেবল দুটো পরিবারের সামাজিক মেলবন্ধনে, এটি দুই ভিন্ন মনস্তত্ত্বের জীবনে সহাবস্থান। ইটস আ ম্যাটার অফ ইমোশনাল কম্প্যাবিলিটি। আমরা বড়রা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসার আগে আমরা আমার মনে হয় ছেলে আর মেয়েকে একবার নিজেদের মধ্যে কথা বলার সুযোগ দেওয়া উচিত। ওরা দুজন দুজনকে পরস্পর অতীত ও বর্তমান পরিষ্কার করে জেনে বুঝে ওরা সিদ্ধান্ত আসে। তবে এই ভিত্তিতে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। এই মুহূর্তে আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না, সরি বাবা। নাজিব ভুরু সংকুচিত করে রেহনুমা কিছু একটা বলতে চান, তিনি মাহতাব সাহেব
হাত তুলে স্ত্রীকে থামিয়ে মুগ্ধ হলেন। একদম ঠিক বলছো, এর চেয়ে ম্যাচিওর ডিসিশন আর হতে পারে না, এটাই বরং ভালো। রেহনুর ট্রেতে খাবার সাজিয়ে বিরক্ত হলেন। রাত 10টা বাজলে বাতাসিকে আর খুঁজে পাওয়া যায় না। দরজায় খিল তুলে ঘুম। ডাকলে যে রূপ দেখাবে। ফারদিন, তুই বরং উপরে যাওয়ার সময় তোর ছোট চাচুর খাবারটা দিয়ে আসিস। ফারদিন না তাকিয়ে মাথা নেড়ে আচ্ছা। খাবারটা ফারদিন না, প্রতিভার হাতে দাও মা। ও তো এখানে দাঁড়িয়েছে, দিয়ে আসুক। আর চাচুর তো ওষুধ খাওয়ার সময় হয়েছে। রেহনুর সংশয় ভরে চোখে তাকালেন ছেলে দিকে। প্রতিভা? নাজিব অন্তত শান্ত হয়ে হ্যাঁ প্রতিভা। ও চট করে খাবারটা দিয়ে আসুক। খাবার ঠান্ডা হলে চাচুর খেতে কষ্ট হবে। প্রতিভা বুকে আড়াআড়ি হাত করে দুটো বেঁধে দিল। নাজিবের দিকে তাকালো। ওর চোখে মুখে দৃষ্টিতে স্পষ্ট রাগ। কিন্তু নাজিবের মুখভাব নির্বিকার। খাবার টেবিলে শ্বশুর উপস্থিত। এখানে সরাসরি না বলা মানে বেয়াদবি। প্রতিভা চাইলেও মুখ ফুটে বলতে পারল না। বাবার প্রতি মেয়ের জন্য জমে থাকা বরফ গলানোর জন্য যে নাজিব ইচ্ছা করে এই ফাঁদটা পেটেছে তা বুঝতে প্রতিবার এক সেকেন্ড লাগছিল না। প্রভাত রোজ ঘ্যান ঘ্যান করে। প্রতিভা, তুই অন্তত বাবার সাথে দুটো কথা বল। বাবা ভীষণ কষ্ট পাচ্ছে। ভেতর ভেতর তিলে তিলে শেষ হয়েছে। বাবা খুব আফসোস করে একই ছাদের নিচে, অথচ মেয়েটা তার সামনে আসেই না, কথা তো দূর। প্রতিভা হাতে খাবারের টেলটা নিয়ে দরজায় ঠকঠক মৃদু টোকা দিল। মাহমুদ সাহেব বেডের হেডে হেলান দিয়ে একটা বই পড়ছিলেন। মির্জা গালিবের উর্দু গজলের অনুবাদ। জীবনে এই সামনে এসে গালিবের জীবনের দর্শনে হয়তো তার একাকী পঙ্গু অস্তিত্বের সাথী। দরজায় টোকায় তিনি চোখ থেকে চশমাটা একটু নামিয়ে নেন। দরজায় প্রতিভার ছায়ার মধ্যে স্পষ্ট হতে মানুষের চোখ জোড়ে বিস্ময়, একচিলতে অনিশ্চিত আনন্দে জ্বলে উঠল। তিনি তাড়াহুড়ো করে বইটা বন্ধ করে বুকের কাছে ধরে আর একটু সোজা হয়ে বসতে বসতে বললেন, ভেতরে এসো। প্রতিভা ভেতরের দিকে পা বাড়ালে, কিন্তু মামু সাহেবের মুখের দিকে একবার তাকালো না। বিছানার পাশেই লাগোয়া ছোট্ট টেবিলটার উপর খাবারের ট্রেটা নামিয়ে রাখলো। কাজ শেষ করে বিলম্ব না করে চলে আসার জন্য পিছনে ঘুরল। মামু সাহেব বুক চিরে একটা সুদীর্ঘ শ্বাস ফেলল। ভারী ব্যাকুল করে বলল, তারা না থাকলে একটু বসবে মা? প্রতিবার পাখানি স্থির হয়ে গেল। এতখানি কাতরা আকুল গলায় বলা কথাটা সে আর ফেলতে পারল না। না চাইলেও চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে। মামু সাহেব কাপা হাতে নিজের বিছানার খালি জায়গাটা দেখে মৃদু শেখল, বসো মা। প্রতিভা ধীরে ধীরে এগোলো। বিছানার শেষ প্রান্তে মামু সাহেবের কাছ থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে বসলো। ওর মুখে কোনো আবেগের প্রকাশ নেই। শক্ত বরফের মতো জমাট হয়ে আছে চাহনি। মামু সাহেব কিছুক্ষণ পলকহীন চোখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। চোখের জল টলমল করছে, কিন্তু গাল বেয়ে পড়তে দিচ্ছে না। তিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে হাতের বইটা পাশে নামিয়ে রেখেন। মির্জা গালিবের একটা কথা আছে জানো, মানুষের চাওয়া পাওয়ার মাঝে শূন্যতা, সেটাই আসল জীবন। আমি আমার জীবনে তীব্র একটা পাওয়ার লোভে ভুগছিলাম। দুজন মানুষের জীবন বিষাদময় করে দিলাম, অথচ তখন টের পাইনি এতটুকু কি চরম মূর্খতা। অথচ দেখো শেষ পর্যন্ত নিজে পেলাম কি, যা পেলাম তার চেয়ে হাজার গুণ বেশি হারলাম। না প্রভার শৈশব কৈশোর সুন্দর হলো, না আমি নিজেও একটু শান্তি নিলাম। তোমার মা রাবেয়া দুটো মানুষের সারা জীবন দীর্ঘশ্বাসের কারণ হলাম। সব কিছু থেকে আমার একটা মেয়ে বড় হলো অন্যের বাড়িতে। উফ! অতীতের ভুল স্বীকার করে অনুশোচনা করা খুব সহজ, কিন্তু ভাঙচুর হয়ে যাওয়া জীবন অনুশোচনার জোড়া লাগে না। এখন শেষ বয়সে এসে আফসোস করে কিছু বদলাবে না, সরি। মামা সাহেব কাপা গলায় বললেন, আমাকে খুব ঘৃণা করো প্রতিভা, বিশ্বাস করো। আমি নিজে যে কতটা তছনছ হয়ে গেছি তা জানো না। ভিকটিম আসলে আমি নিজেই হয়ে গেছি। নিজেরা এই করা কাজে নিজেই বন্দি এক অভিশপ্ত মানুষ, এই অধম পিতা। পারলে বাবাকে ক্ষমা করে দিও। যা ঘটে গেছে তা মেনে নিয়েই বাঁচতে শিখে গেছি। আর রক্তের সম্পর্ক দোহাই দিয়ে সব ক্ষতি এক নিমেষে মুছে ফেলা সহজ নয়। প্রতিবার দৃঢ় কণ্ঠে বলা কথাগুলো শুনে মামু সাহেব বুকটা হু হু করে উঠল। প্রতিভা আর কথা বাড়াতে চাইল না। খাবারের প্লেটটা কাছে এগিয়ে দিয়ে বলল, খাবার ঠান্ডা হয়ে গেছে, খেয়ে নিন। খাবারের পর ওষুধটা ভুলবেন না। অতঃপর জগ থেকে পানি ঢেলে নিল। মেয়ের এই দূরত্ব রেখে দেখে অকৃত্রিম যত্নটুকু মামুদ সাহেবের মরুর মতো খড়খড়ে বুকে এক পশলা বৃষ্টি নামে। তিনি আপ্লুত নয়নে মেখে দেখলেন। বাঘিন কণ্ঠে বললেন, খোলা জানলা দিয়ে হু হু পৌষের হিমেল হাওয়া ঢুকছে। প্রতিভা পা বাড়িয়ে জানলার কাছে গিয়ে কাঠের শাটার দুটো একে অপরের গায়ে লাগিয়ে দিল, পর্দাটা আটকিয়ে দিল। শীতের সময় এখন। কাকা যখন সন্ধ্যায় চলে যায় তখন জানলাটা আটকে দিয়ে যেতে বলবেন। শক্ত বরফ একটু হলেও গলতে শুরু করেছে। সেই পরম স্বস্তিতে মামা সাহেব চোখ দুটো ভিজে এলেন। ঝাপসা চোখে মেয়ের প্রস্থানের দিকে তাকিয়ে রইলেন। কোনো শব্দ নেই, শুধু মাথার উপরে ফ্যানটা একনামে ঘুরছে। প্রতিবার ডান হাতে ক্যানেলা গোজা, পেটের তীব্র ফাঁকা
যন্ত্রণা গুনে গুনে মোচড় দিয়েছে, তবে সেই ব্যথাটার চেয়ে বুকের গহীনে হাহাকারটা অনেক বেশি। প্রতিপা কাঁপতে থাকা হাতটা ধীর ধীর নিজের শূন্য পেটের উপর এসে ঠেকলো। ভেতর থেকে কান্না ঠেলে আসছে, কিন্তু দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে কান্নাটা গিলে নেওয়ার বৃথা চেষ্টা করছে। চোখের কোণ বেয়ে অবাধ্য অশ্রুগুলো বালিশে হারিয়ে গেছে। তন্মধ্যে ক্লান্ত মুখে কেবিনে প্রবেশ করলেন নাজিব। প্রতিভা অশ্রুসিক্ত চোখে তাকায় নাজিবকে দেখে, বুকটা ধক করে ওঠে। মাত্র 90 দিন, কত হরেক স্বপ্ন বুনন করছিল তাদের এই 3 মাসের ছোট্ট ভ্রূণটিকে দিয়ে। প্রতিদিন রাতে নাজিব প্রতিভার পেটের কাছে কান পেতে কি অদ্ভুত আলাপ জুড়ে দিত অনাগত বাচ্চার সাথে। ক্যালেন্ডারে পাতার লাল দাগগুলো গুনে গুনে অপেক্ষা করছিল দিনগুলো, কিন্তু হঠাৎ কী থেকে কী হয়ে গেল। নাজিব বেডের পাশে দাঁড়াতে প্রতিভা নিজেকে ধরে রাখতে পারল না। আধশোয়া শরীরটা কোনোরকম টেনে তুলে নাজিবের বুক ঘেঁষে মাথা রাখলো। আঁকড়ে ধরল নাজিবের পিঠের টি-শার্ট। ডুকরে কেঁদে উঠল প্রতিভা। না নাজিব, নাজিব আমাদের ফার্স্ট বেবি, আমাদের বেবি। কান্নার দাপটে কথা আটকে আসছে, শ্বাস আটকে সঙ্গে সঙ্গে ঠিকরে এলো। নাজিব নিথর হয়ে দাঁড়িয়ে এলো। তারপর শক্ত দুটো বাহু বাড়িয়ে দিল প্রতিভাকে। ভঙ্গুর প্রতিভাকে সান্ত্বনা দেওয়ার প্রয়াস চাইলেন। কেঁদো না প্রতিভা, ইউ নো ইটস ব্রেক মাই হার্ট সিং ইউ লাইক দিস। মনকে শক্ত করে প্লিজ। কথাটা বলতে গিয়ে নাজিব নিজের কণ্ঠ আটকে আসছিল। সে মানুষটা অনাগত প্রাণে চেয়ে চাতকের মতো অধীর হয়ে থাকতো। তারাই তো আগ্রহ সবচেয়ে বেশি। সেই মানুষটা আজ নিজেকে পাথরের মতো শক্ত করে দাঁড়িয়েছে স্ত্রীকে সামলাবে বলে। নিজের রক্ত তোলা বইতা কিছু না। নিজের বুকের বাঁ পাঁজর থেকে যেন সত্যি সত্যি কী একটা উকড়ে পড়ছে। মা অতপর এত টান মানুষ কীভাবে সয়। নাজিবের চোখ জোড়া ঘোলাটে হয়ে গেল। সে প্রতিভার মাথায় আলতো হাত বুলিয়ে ভারী স্বরে বলল, আমাদের বেবিটা হয়তো খুব তাড়াতাড়ি চলে এসেছিল, তাই একটু ভুল হয়ে গেছে প্রতিভা। ইউ উইল ব্রিং আওয়ার বেবি ব্যাক অ্যাগেন, আই প্রমিস। ইউ উইল হ্যাভ অ্যানাদার বেবি। প্লিজ কান্না থামাও। প্রতিভার কান্নার বেগ বাড়ল। শরীরটা কেঁপে কেঁপে উঠছে কান্নার চোটে। নাজিব চোখ ছলছল করে নিয়ে প্রতিভার মাথায় চুমু খেয়ে 2 হাতে মুখ আঁচলে ধরে নিল। লুক অ্যাট প্রতিভা, ডোন্ট ক্রাই প্লিজ। হঠাৎ কেবিনে গণ্ডি পেরিয়ে নাজিবের চলে যায় কেবিনে একমতো জানলায়। কাচের ওপাশে জানলার আকাশ গিলে ধেয়ে আছে কুচকুচে কালো অসুরের মতো একরাশ ধোঁয়া। বাতাস আটকে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। হাত পা যেন হঠাৎ বরফের মতো অবশ। কলিজা শুকিয়ে এক বিন্দু জল নেই, কণ্ঠনালী কাঠ। ঘুমের মধ্যে বুকটা হু হু করেছিল। নাজিব ধরপড় করে বিছানায় উঠল। কক্ষ জুড়ে নীরবতা। নাজিব দ্রুত পাশে থাকলো। হালকা আলো, প্রতিভার শান্ত ঘুমন্ত মুখখানি স্পষ্ট। নাজিবের বুকের গভীর থেকে দীর্ঘ স্পর্শ ছাড়ল। বুকটা তখন দুলছে, ধরপড় করে থাকা হৃদযন্ত্রটা এখনো শান্ত হয়নি। অবশেষে ঠাহর সে এতক্ষণ দুঃস্বপ্ন দেখছিল। বেড সাইজে টেবিলের উপর থেকে পানির বোতলটা তুলে ছিপে খুলল নাজিব। ঠক ঠক করে বেশ খানিকটা পানি খেয়ে শুকনো গলাটায় ভেজালো। বুকের ভেতর হিমশীতল ভয় আর দানাটা বেঁধে আসছে। মনের অধীর অস্থিরতা কমাতে নাজিব একটু কাঁধ হয়ে প্রতিভাকে জড়িয়ে ধরল। খুব সাবধানে হাত রাখল প্রতিভার তলপেটের উপর। চামড়া স্পর্শ করে স্পন্দিত হয়েছে তার অনাগত রক্ত, শরীরের অংশ, ভালোবাসার অস্তিত্ব। প্রতিভার বুকের আরও খানিকটা কাছে টেনে এলো। পাশ ফিরতে প্রতিভার ঘুম হালকা হয়ে নাজিবে তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আছে। প্রতিভা এক হাতে নাজিবের বুকে ধাক্কাতে, ওহ নাজিব সরুন তো। একেবারে অক্টোপাসের মাঝে পেঁচে যাচ্ছেন, একটু নড়ার জো নেই। দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙার পর নাজিবের চোখে সবটা লেগেছিল। প্রতিভার কথা হালকা কানে যায়। হাতের বাঁধন এখনো শিথিল হতে না থাকে প্রতিভা ফিরে বলে, আরে বাবা, বউ হারিয়ে যাবে না, না তো চুরি হয়ে যাবে কিংবা ডাকাতি করতে আসবে কেউ। সব ভয় নেই, এখন বাঁধনটা একটু ঢিলে করুন। নাজিব চোখ বন্ধ করে মৃদু হেসে বাঁধনটা আলগোছে ঢিলে করলো। অফিসে যাওয়ার জন্য তৈরি হয়েছে নাজিব, প্রতিভা নিজেও। একসাথে দুজনে নাস্তা সেরে নেয়। প্রতিভার পরনে গাঢ় জলপাই রঙের শাড়ি। শাড়িটার রঙে তার ফর্সা ত্বক যেন আরো উজ্জ্বল লাগছে। সাধারণ সাজের মায়াবী স্নিগ্ধ মুখশ্রী। শাড়ির আঁচলে পিন আটকে আশ্চর্য ছিল। নাজিব ঘড়ি খুঁজতে ড্রয়ার থেকে একটা প্যাকেট বের করে, এটা আপনার জন্য, দেখুন তো কেমন মানে। প্যাকেটটা খুলতে একটা কালো চামড়ার ফিতে, একটা ক্লাসিক ডায়ালেসের একটা চমৎকার টিসো ঘড়ি। এটা তো এক্সপেন্সিভ, আমার বরের থেকে নয় বলে প্রতিভা নিজ হাতে পরিয়ে দিল। নাজিব নিজের কবজির দিকে চোখ সরিয়ে প্রতিভার দিকে তাকালো। প্রতিভা শুধালো, পছন্দ হয়েছে? ধন্যবাদ ম্যাডাম, ঘড়িটা সুন্দর, তবে যে পরিয়ে দিল তাকে আরও বেশি সুন্দর লাগছে। প্রতিভা মৃদু হাসলো। নাজিবের পারফিউম স্প্রে করতে চাইল। আমি নিচে যাচ্ছি, এসো। শুনুন। হ্যাঁ বলো। এই মাসে শুক্র শনি এ দিয়ে 4টে দিন টানা ছুটি। এই ছুটিতে গ্রামে গেলে কেমন হয়? চলুন না যাই, মাকে অনেক দিন দেখি না।
এই মুহূর্তে লং জার্নি করা ঠিক হবে না। প্রতিবার মুখ ভার হয়ে গেল। সে কোনোরকম কথা না বেরিয়ে পারফিউমের বোতলটা হাতে নিয়ে স্প্রে করতে লাগলো। বইয়ের ম্যাট ভাঙাতে নাজিব পেছন থেকে তাকে জড়িয়ে ধরল। আয়নায় প্রতিবার মুখের দিকে তাকিয়ে বলে, আমাদের সন্তানটা সুস্থভাবে পৃথিবীতে আসুক। আই প্রমিস। তখন বেবি আর তোমার মাকে তার মায়ের কাছে নিয়ে যাব। তখন বলবেন বাচ্চা ছোট, এত বাচ্চা নিয়ে জার্নি করা। তুমি বলো প্রতিভা, এটা ঠিক? প্রতিভা অভিযোগ শুনে নাজিব হেসে ফেলল। প্রতিভার খালি মুখ রেখে বলল, বলবো না। তুমি মুখ ভার করে থাকেন, প্লিজ। সত্যি বলছেন? ইয়েস মাই মিসেস। প্রতিভা হাসার চেষ্টা করলো। আয়নায় সেই হাসিটা দেখে নাজিবের মন হালকা হলো। আর একটা হাত প্রতিভার পেটে স্পর্শ রাখলো। রাতের দুঃস্বপ্নের অস্থিরতা এখনো ভেতরে কোথাও রয়ে গেছে। স্বপ্ন হলো মানুষের মনে এক ছাপ থেকে যায়। নাজিব নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। ঘাড়ে মুখ গুজে প্রতিভার গায়ে মিষ্টি ঘ্রাণটা টেনে নিলে প্রতিভা পারফিউম রাখতে রাখতে বলে, এই পারফিউমের ঘ্রাণটা দারুণ, তাই না? প্রতিভা নিজের দিকে ঘুরিয়ে গলায় মুখ ডুবলো। ঘোর লাগা কণ্ঠে নাজিব, পারফিউমের স্মেল তো জাস্ট একটা আর্টিফিশিয়াল লেয়ার, কিন্তু তোমার গায়ের মিষ্টি ঘ্রাণ, ইটস রিয়েলি ডিফিকাল্ট। ওটা সরাসরি আমার হৃদয়ে লাগে মাতাল করে দিল। প্রতিভা নিজেকে ছাড়িয়ে নিতে বলল, অফিসের টাইম হয়ে যাচ্ছে, এখন অন্তত নিজেকে মাতাল হওয়া থেকে কন্ট্রোল করেন মেজর সাহেব। ডাইনিং টেবিলে খাবার ঢাকা দেখেই বোঝা যাচ্ছে বাকিরা এখন নাস্তা করতে নামেনি। শুধু প্রভা তার মেয়েকে বাইরে নিয়ে গিয়ে খাওয়াচ্ছে। প্রতিভা ঢাকনার সঙ্গে ভুনা খিচুড়ি দেখে জিভে জল তার আস্তে প্লেটে বেড়ে নিল। নাজিব নিজের জন্য ব্রেড, ফ্রুট জেলি আর ডিম শুদ্ধ সাথে জুস, মাংস বেছে বেছে সরিয়ে রেখে লোকমা খিচুড়ি খেয়ে প্রতিভা লেবুর পিস চিপে নেয়। হঠাৎ করে বাছাইয়ের মধ্যে খিচুড়ির মধ্যে থাকা মাংসের টুকরোটি কামড় দিতে প্রতিবার গা হুলে উঠল। বমি কাটানো গেল না, মুখে হাত চেপে বেশি নাকি গল গল করে বলল। জনবার ওদিকে তাকিয়েছে, দৃশ্য দেখে নাক সিটকে দাঁড়িয়ে। প্রতিভা গলার ভিতরে থাকা তেতোটুকু গিলে নিয়ে চোখ মুখ খুলে খুলেন। নাজিব উঠে এসে গ্লাসে পানি বাড়ি দিলেন। চেয়ারে বসে পানি খাও। প্রতিভা বসে উঠো, পানি খেলো। খিচুড়ি বাদ দাও, অন্য কিছু খাও। এখন আর কিছু খেতে পারবেন না, আপনি খেয়ে নিন। আমার জন্য খাওয়া থামালেন কেন? জুসটা খেলেই আমার খাওয়া ফিনিশ হয়, তুমি অল্প কিছু খেয়ে নাও। জয়নগর বিরক্ত প্রকাশ করলেন। চোখের সামনে এমন বমি খাওয়া, সারা ঘরে বমির গন্ধ। অহনার হাত পেতে একটু বাইরে যাওয়া বমি করলে হয় না? মানুষের খাওয়ার সময় করতে এবো ছেঁচড়া অহন চুড়েই মতো ওইটুকু খাইয়া অফিসে দেব। আল্লাহ! প্রতিভা রাগ করলো না, তেরা করে হলেও কিছু বললো না, মুখ টিপে হেসে বলল, এই বমির কারণ যে, তাকে তো মাঝে মাঝে একটু ভোগান্তি পোহাতে হবে, তাই না? জয়নগরা বুঝতে না পেরে বললেন, আপনার নাতির জন্য তো আমার এই অবস্থা। এক রাতের পরিশ্রম আর 10 মাসের মুখের সাদা রাতের ঘুম হারান। কষ্ট করে আরও একটু দেখা উচিত। নাজিব গলার জুস আটকে গেল। খুব খুব করে কেসে উঠল। তড়িঘড়ি করে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে গেল। বউ তার মারাত্মক ফাজিল, যখন তখন লজ্জায় ফেলতে উস্তুত। জয়নগরা প্রতিভার দিকে তাকে বিড়বিড় করে, বেশরম ছুরি, 2 দিন পর পোলাপানের মা হবে, তাও মুখের কোনো লাগাম নেই। আমার নাতিটা লজ্জা পেল। রেহনু এসে প্রতিভা দিলেন, তোমার জন্য তো ভাতের সাথে মোচার ভর্তা আর ডালের বড়া ছিল, সেটা নিলে না? ভুনা খিচুড়ি দেখে লোভ সামলাতে নেই। খেতে খেতে হঠাৎ করে গা গুলে উঠল। দাঁড়াও, ভাত এনে দিচ্ছি, খেয়ে বেরোবে। এখন আর কিছু খেতে পারবো না, আজ ফিরবো এসে খাবো। অফিস থেকে ছুটি নেবে কবে? একেবারে শেষের দিকে নেব, যাতে পরে বেশি টাইম পাওয়া যায়। কালকে তো চইলে যাবো, নাচবো। যাওয়ার আগে একটা কথা কইয়ে যায়, পোয়াতি মানুষ এমন বাইরে ঘোরার নজর লাগে। এখন অফিস আদালত বাদ দাও, ছাও ভালো ভালো হোক, তারপর আবার যাই। অফিস তো মনে হয় আপনার নাতি নানু, তাই যখন খুশি যাব, যখন খুশি আসবো। মাসের পর মাস না গেলে তবু আমার চাকরি বহাল তবিয়ে থাকবে। জয়নাবার মুখ থমথমে গেল। প্রতিভা সৌজন্য হেসে বললেন, যাই হোক, দোয়া করবেন, আসি মা। নাজিব চেম্বারে ঢুকে ইউনিফর্ম হাতাটা গুছিয়ে ঈষৎ রাখলো। আজ অডিটরে রোগী দেখার শিডিউল নেই, তবে টেবিল জুড়ে রয়েছে কঙ্গোকামী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের মেডিকেল ফিটনেস বোর্ড এর একটা ফাইল। ঢাকা সিএমসের মেজর হিসেবে এই মেডিকেল বোর্ডের স্কিনে এবং চূড়ান্ত অনুমোদন দেওয়ার মূল দায়িত্ব এখন তার হাতে। প্রতিটি ডাক্তারের কাজ কেবল রোগ নির্ণয় করা। যুদ্ধের ময়দানে পাঠাতে যাওয়া সৈনিকের শারীরিক ও মানসিক সক্ষমতার প্রতিটি সূক্ষ্ম মেলানো মেডিকেল কার্ডের মেজরের পেশাদারিত্ব বড় অংশ। 2.5 শতাধিক সেনা সদস্যের ইসিজি, রক্ত পরীক্ষা, চোখের দৃষ্টি আর পুরনো ইনজুরি রিপোর্ট এক এক করে খতিয়ে দেখতে থাকে। 4 নম্বরে এসে নাজিবের তীক্ষ্ণ
নজর স্থির হলো। এক তরুণ ক্যাপ্টেনের অ্যাঙ্কেলের ইনজুরি। এমআইয়ের রিপোর্ট পর্যবেক্ষণ করে তার ভুরু কুঞ্চিত হলো। ইনজুরি পুরো এখনও জয়েন্টে এখনও হালকা স্প্লিন্ট ট্রমার আছে, যা কঙ্গো পাহাড়ি ও প্রতিকূল ভূখণ্ডে বেশ ঝুঁকিপূর্ণ। ঠিক তখনই দরজায় মৃদু টোকা পড়ল। মেডিকেল বোর্ডের জুনিয়র মেম্বার ক্যাপ্টেন সাব্বির হাতে ফাইল নিয়ে সেরে ঢুকলেন। স্যার, 315 পদাতিক ব্রিগেডের বিএম এর কন্টিনজেন্ট লিস্ট রেডি। আপনার ফাইলটা ডিক্লারেশনের জন্য ওয়েট করছি। নাজিব স্পষ্ট বললেন, ক্যাপ্টেন রাহিয়ান আঙ্কেলের এমআরআই রিপোর্ট আমি দেখলাম। লিগামেন্ট এখন থ্যাকেনিং বাকি। আফ্রিকা মিশনে ওর অ্যাডভান্সমেন্টাল স্টেজে পা মস্কো রিপেয়ার করার কোনো সম্ভাবনা 90%। ক্যাপ্টেন সাব্বির কিছুটা ইতস্তত বললেন, স্যার, ক্যাপ্টেন রাইহান ভীষণ ইগার। জাস্ট 6 মান্থের কোনো পেন রিপোর্ট করেনি। নাজিব কলমে মুখ তোলার অবস্থায় ফাইলের উপর দৃষ্টি রেখে গম্ভীর করবেন, ইগারনেস ইজ ব্যাটেলফিল্ডে ফিজিক্যাল ফিটনেসে চলে না সাব্বির। মেডিকেল করে দায়িত্ব হলো ফিট সেলজারদের পাঠানো, ইমোশনাল ডিসিশন নেওয়া নেই। ওনাকে রিভ্যালুয়েশনের জন্য পঙ্গু হাসপাতালে রেফার করুন এবং আগামী 2 সপ্তাহে ফিজিওথেরাপির রিপোর্ট জমা দেন। পারফেক্ট মেডিকেল ক্লিয়ারেন্স আর আমি ওনার ফাইলে সই করছি না। কথা শেষ করে নাজিব লাল কালি পেনে চমৎকার টিকায় লিখল, রিকোয়ার্ড ফার্দার ইভ্যালুয়েশন বিফোর ডিপ্লয়মেন্ট, এবং নিজের স্বাক্ষর বসিয়ে দিল। কিছুক্ষণ আগে ফাইলে মনোযোগ দেওয়ার আগে গম্ভীর মুখে ঘড়ির দিকে তাকালো নাজিব। 12টা। প্রতিভার শারীরিক অবস্থার কথা মনে পড়তে তার কঠোর মেল্টের মেজাজ এক নিমেষে তুলতুলে হয়ে গেল। দ্রুত ফোনটা তুলে নিল। কল তুলে মিষ্টি করে বলল, মেজর সাহেব, কোনো প্রবলেম হয়নি তো? ঠিক আছে তুমি? হ্যাঁ ঠিক আছে, চিন্তা করবে না। কয়টায় ফিরবে? আর্লি ফিরবে। ড্রাইভারকে বলে রেখে। বলতে হবে না, আমি এখন বসুন্ধরা যাচ্ছি, ওখান থেকে সরাসরি বাড়ি যাবো। বসুন্ধরা যাবে কেন? নীরা শপিং করবে, আমাকে ডাকছে কলেজ থেকে, ও সরাসরি ওখানে যাচ্ছে। ওকে, সাবধানে যাও, টেক কেয়ার। ঘন্টা 2 পর কাজের চাপে কিছুটা কমতে আবার ফোন হাতে নেয় নাজিব, কিন্তু প্রতিবার নাম্বার 2বার রিং হয়ে কেটে হলো। নাজিব চেয়ারে গা তুলে ফেসবুক আর ঢুকতে নিউজ ফিড কল করতে একটা ব্রেকিং নিউজ ভিডিওর সামনে এসে ওর আঙুল দুটো থেমে যায়। ভিডিওর স্ক্রিনে একটা লেলিহান শিখের তাণ্ডব চলছে। কালো বিষাক্ত ধোয়ার কুণ্ডলি গিলে খাচ্ছে একটা আস্ত ভবন। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন উত্তাপে যেন স্ক্রিনটা ফেটে পড়বে। ফায়ার সার্ভিসে ফেনা ও পানির অমায়িক চেষ্টা করে কাজে আসছে না। তার আগে আগুনের জিপ ছুঁয়ে ফেলছে উপরের তলাগুলো। ভিডিও ব্যাকড্রপে ভেসে আসছে মানুষের আর্তনাদ, ছোট ছোট বাচ্চার কান্না, হৃদয় ভেতরে চিৎকার। ক্যামেরা একটু জুম হতে স্ক্রিনে ফুটে ওঠে একটা চেনা অবয়ব। নাজিবের বুকের ভিতরে হাঁক উঠল। চোখের মনে দুটো স্থির হয়ে গেল এক নিমিষে। ধোঁয়াশায় আচ্ছন্ন ভাঙাচোরা একটা ঘরের মধ্যে বাচ্চাদের আগলে রেখে বের করার চেষ্টা করছে একটা প্রিয় মুখ। বাচ্চাদের নিরাপদে এক এক করে সিঁড়ির দিকে ঠেলতে দিতে পারল। ঠিক সেই মুহূর্তে বিকট শব্দে জ্বলন্ত কাঠের পিলার কংক্রিটের ছাদ ভেদ করে তার সামনে পড়ল। পথ বন্ধ হয়ে গেল। এটা বোধহয় কয়েক মিনিট আগের দৃশ্য। এর সাথে পরবর্তী দৃশ্য যা নাজিবের বুকটা হু করে উঠল। নিথর দেহটা ফায়ার সার্ভিসের কর্মীরা কাপড় দিয়ে পেঁচিয়ে অ্যাম্বুলেন্সে তুলছে। নাজিবের এক মুহূর্ত বসে থাকতে পারল না। উঠে উদ্ভ্রান্তের মতো ছুটে গেল। প্রতিবার নাম্বার থেকে কল আসলো, সেই কল সে রিসিভ করলো না। এখন সে গন্তব্য তার প্রিয় কৃষ্ণপক্ষের ছায়া। সিজন 2 পর্ব 2। আর একটা ছোট্ট পর্ব আছে, রাত্রে দিব। কৃষ্ণপক্ষের ছায়া সিজন 1 অ্যান্ড সিজন 2 কমপ্লিট করে দিলাম। এরপরে আমি বাঁধনহারা প্রেমটা সিজন 2টা কমপ্লিট করে দেবো।